প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সংকটের কোনো দ্রুত সমাধান থাকলে সেটি দিতে বলেছিলেন। আমরা একটা বিস্তারিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি। এর মধ্যে একদম চটজলদি সমাধান চাইলে দেশের নন ইনভার্টার, নন ব্র্যান্ডের অখ্যাত চীনা এসি আমদানি বন্ধ করে দিতে হবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত যে লোডশেডিং হচ্ছে, এটি মূলত এসির লোড। নন ইনভার্টার এসির সাথে ইনভার্টার ভালো মানের এসির বিদ্যুৎ গ্রহণ করে 40% কম। প্রতিদিন যোগ হচ্ছে হাজার হাজার নিম্নমানের এসি। এটি রীতিমতো বিদ্যুৎ খেকো। এগুলো বন্ধ করেন, তাহলে বিদ্যুতের সংকট অনেকটাই কমে যাবে। জ্বালানি নিরাপত্তা এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন। দেশের জ্বালানির উৎস, সরবরাহ ও মূল্য নির্ধারণ নিজের স্বার্থ রক্ষা করার সক্ষমতা থাকতে হবে। বর্তমান বিদ্যুৎ সংকটকে তাই শুধু উৎপাদন ঘাটতি হিসেবে দেখলে হবে না, সরবরাহ ব্যবস্থা, গ্যাসের ব্যবহার এবং বিদেশি নির্ভরতার দিকটাও দেখতে হবে। জ্বালানির উপর যদি সার্বভৌমত্ব আরোপ না করা যায়, তাহলে জ্বালানি সংকট থেকে বের হওয়া যাবে না। আমাদের জ্বালানির নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, এটা বিদেশিদের হাতে চলে গেছে। আমাদের প্রধান কাজ হলো স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা গড়ে তুলে এই বিদেশি নির্ভরতার থেকে বেরিয়ে আসতে হবে। ১৩ আগস্টের তথ্য ৩ বছরের পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র দেখাচ্ছে। ২০২৪ সালের সন্ধ্যার পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন ছিল ১৩,৯৮২ মেগাওয়াট। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১৪,৯৮০ মেগাওয়াট। আর চলতি বছরের ১৩ই আগস্ট সেটি দাঁড়ায় ১৬,২৮০ মেগাওয়াট। ২৬ সালের গ্যাস থেকে ৫,৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, কয়লা থেকে হয়েছে ৫,১৯৪ মেগাওয়াট এবং তেল থেকে ২,১০২ মেগাওয়াট বিদ্যুৎ। অর্থাৎ আগের বছরের তুলনায় গ্যাস ও কয়লা থেকে উৎপাদন বেড়েছে, তবুও লোডশেডিং হচ্ছে। এর কারণ দ্রুত বৃদ্ধি। দেশে বিদ্যুতের চাহিদা বছরে প্রায় ১০% বাড়ছে। চলতি গ্রীষ্মে উৎপাদন ও চাহিদার মধ্যে প্রায় ২,০০০ মেগাওয়াট ব্যবধান তৈরি হয়েছে। চাহিদার চাপ সবচেয়ে বেশি সন্ধ্যার পিক আওয়ারে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এসির ব্যবহার কারণে এই চাহিদা বেড়েছে। ফলে এই সময় বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ হচ্ছে। মধ্যরাতের পর চাহিদা প্রায় ১১,০০০ মেগাওয়াটের নিচে নেমে আসছে। তাই পিক আওয়ারের সংকটকে শুধু ব্যাটারি চালিত অটোরিকশা বিদ্যুৎ ব্যবহার দিয়ে ব্যাখ্যা করা যাবে না। অটোরিকশার চার্জ মূলত মধ্যরাতের পরে শুরু হয়। অর্থাৎ সমস্যাটা শুধু উৎপাদন সক্ষমতার নয়, কখন, কোথায় এবং কোন জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। মাত্র ৪ মাসে সন্ধ্যা থেকে মধ্যরাতে মাত্র ৬ ঘন্টা সামাল দিতে পারলে পরিস্থিতির অশনি হয়ে যাবে। অর্থাৎ এই গ্রীষ্মের সময়টাই একমাত্র আমরা সংকটে পড়ি। আগামী মাস থেকে এই সংকট এমনিতেই কমে যাবে আবহাওয়ার কারণে। বিদ্যুৎ উৎপাদনের তথ্য বিষয়টি বেশি স্পষ্ট। ২০২৬ সালের ১৩ই আগস্ট গ্যাসে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ছিল ৩ টাকা ৫৯ পয়সা, কয়লায় ৬ টাকা ৭৩ পয়সা, তেলে ১৮ টাকা ৬২ পয়সা। তেলের বিদ্যুৎ সবচেয়ে ব্যয়বহুল, কিন্তু গত ৩ বছরে তেল বিদ্যুৎ উৎপাদনের হিস্সা কমেছে, একই সময় কয়লা ভিত্তিক উৎপাদনের হিস্সা বেড়েছে। গ্যাসের ক্ষেত্রে সমস্যা বেশি। এর অন্যতম কারণ আমদানি করা এলএনজির উপর নির্ভরতা। বর্তমানে ২টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহের সমস্যা তৈরি হয়েছে, একটি সামিটের, অন্যটি এক্সিলারেট পরিচালিত। এই ২ টার্মিনাল বাংলাদেশের গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ, অথচ সংকটের সময় দুটি কার্যত সমস্যার মধ্যে পড়েছে। ফলে প্রশ্ন উঠেছে, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কতটা থাকা উচিত। এর সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি আমদানির নতুন উদ্যোগও যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি গানভার ইউএসের সঙ্গে ১৩ বছরের চুক্তি উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির মূল্য প্রায় $৪ বিলিয়ন। প্রস্তাবিত মূল্য নির্ধারণ পদ্ধতিও তুলনামূলক অস্থির জেকেএম সূচকের সঙ্গে যুক্ত। এ ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জন্য অধিক চাপ তৈরি করতে পারে। বিশেষ করে টেক অফ পে শর্ত থাকলে বাজার দর কমলেও নির্ধারিত পরিমাণ এলএনজির মূল্য পরিশোধ করতে তখন বাধ্য হবে বাংলাদেশ। তাই জ্বালানি নিরাপত্তার প্রশ্নটি শুধু আজকের গ্যাস সরবরাহ নিয়ে নয়, ভবিষ্যতে বাংলাদেশ কতটা স্বাধীনভাবে জ্বালানি সংগ্রহ করতে পারে সেটিও এর অংশ। স্বল্পমেয়াদী ব্যবস্থা সংকট সামলাবে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়াতে হবে। সরকারের 50টি কূপ খননের পরিকল্পনা ছিল, এটি পুনরায় চালু করা দরকার। পরিকল্পনা বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 65 কোটি ঘনফুট গ্যাস যুক্ত হবে। পাবনা থেকে খুলনা পর্যন্ত এলাকাতেও গ্যাসের সম্ভাবনা রয়েছে। ইউএসজিএস এর হিসাব মতে এই অঞ্চলে বাপেক্স ওই অঞ্চলে ত্রিমাত্রিক জরিপ শেষ করেছে। এখন সম্ভাবনাময় স্থানগুলোতে কূপ খনন করতে হবে। ভোলাতে প্রায় 8টি সেফ গ্যাসের সম্ভাবনা রয়েছে।
ভোলা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণ করা গেলে খুলনায় অন্তত 800 মেগাওয়াটের যে বন্দবিদ্যুৎ কেন্দ্র সেটি চালু করা যেত। আবার ভেড়ামারাতেও এবং সিরাজগঞ্জে একই সঙ্গে গ্যাস দেওয়া যেত। দেশের গভীর সমুদ্রে এখন পর্যন্ত তেল গ্যাস উত্তোলনে বড় কোনো কিছু করা হয়নি, অথচ এক সময় কনকফিলিপস প্রায় 5 TCF গ্যাসের সম্ভাবনার কথা কিন্তু জানিয়েছিল সমুদ্রবক্ষে রয়েছে। সমুদ্রের এই সম্ভাবনাকে আর অবহেলা করার কোনো সুযোগ নেই। বিদ্যুৎ আমদানিতেও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে। নেপালের আপার কার্নেল থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আনার চুক্তি ছিল। প্রতি ইউনিটের দাম ছিল 7.5 সেন্টের মতো, কিন্তু গত ইন্টারিম সরকার ক্ষমতায় এসে নেপালের সাথে থাকা এই চুক্তিটি, বিশেষ করে সেখানে জিএমআর নামে একটি কোম্পানি ছিল, সেই কোম্পানির সাথে চুক্তিটি বাতিল করে দেয়। এটি একটি দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের জন্য। নতুন সরকার আশা করি এই চুক্তিটি পুনর্নবায়ন করবেন এবং এখান থেকে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করবেন। একইভাবে ভুটানের জলবিদ্যুতেও বাংলাদেশের বিনিয়োগ করার বিপুল সম্ভাবনা রয়েছে, সেদিকেও আমাদের বিবেচনা করতে হবে। যদি ভুটানের জলবিদ্যুতে বিনিয়োগ করা যায় তাহলে কম দামে সেখান থেকে বিদ্যুৎ পাওয়া সম্ভব। তবে এসবের মূল বক্তব্য হলো জ্বালানি সরবরাহের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। বিদেশি নির্ভরতা কমিয়ে বহুমুখী উৎস তৈরি করতে পারলেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব দুটি শক্তিশালী করতে পারবে। এই মুহূর্তে সরকার যেটি করতে পারে সেটি হলো তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বাড়ানো। সেটি করতে গেলে দেশের মাটির নিচেই গ্যাসের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনায় দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষায় শুধু স্থলভাগে আবিষ্কার হয়নি এমন গ্যাসের পরিমাণ 32 থেকে 42 ট্রিলিয়ন ঘনফুট। এ পরিমাণ গ্যাস দিয়ে অনায়াসে বাংলাদেশ 30 বছর চলতে পারবে। পুরনো গ্যাস ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। তিতাসে প্রায় 5 TCF গ্যাস থাকার ধারণা রয়েছে। স্লামবাজারের সমীক্ষায় দেখা যাচ্ছে যে পুরনো গ্যাস ক্ষেত্র আধুনিকায়ন করলে 1 বছরের মধ্যে দৈনিক অতিরিক্ত 60 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। আরও গুরুত্বপূর্ণ হলো বন্ধ থাকা 30টি কূপ যদি আমরা সংস্কার করতে পারি। স্টেট অয়েল বা বর্তমান ইকুইনারের একটি গবেষণায় দেখা গেছে এসব কূপ থেকে দৈনিক অন্তত 100 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। অর্থাৎ নতুন বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কারের অপেক্ষায় না থেকেও স্বল্প মেয়াদে উৎপাদন বাড়ানোর কিন্তু সুযোগ রয়েছে। পুরনো কূপ খনন পুনরায় চালু করা এবং প্রয়োজনীয় সংস্কার করাই তাই অগ্রাধিকার পাওয়া উচিত। এর পাশাপাশি একটি বিকল্প এলএনজি সরবরাহ ব্যবস্থা তৈরি করা দরকার। পেট্রোবাংলা 5 বছরের জন্য একটি এলএনজি জাহাজ ভাড়া করতে পারে। বর্তমানে 2টি ভাসমান টার্মিনালের বয়স প্রায় 20 বছর। অর্থাৎ পুরনো একটি জাহাজ যদি তারা ভাড়া করে আনে তাহলে সেই জাহাজ দিয়ে অনায়াসেই এলএনজি সরবরাহ করতে পারবে। এই জাহাজ মাতারবাড়ির কাছাকাছি সমুদ্রেও রাখা যেতে পারে। স্বাভাবিক সময় এটি 25 থেকে 30% সক্ষমতায় ব্যবহার করা যাবে। সংকটের সময় দ্রুত সরবরাহ বাড়ানো যাবে। এতে 2টি বিদ্যমান টার্মিনালের উপর নির্ভরতা কমবে। বর্তমানে সামিট ও এক্সিলারেটকে বছরে প্রায় 2000 থেকে 2200 কোটি টাকা ভাড়া দেওয়া হয়। এই ব্যয়ের তুলনায় পুরনো একটি এলএনজি জাহাজ কেনা হলে দীর্ঘমেয়াদে ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে, তা ব্যয় অনেক কম হবে। স্বল্প মেয়াদে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গ্যাসের ব্যবহার পুনর্বিন্যাস। প্রায় 3800 মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের দক্ষতা প্রায় 55%। অন্যদিকে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা 30%-এর মতো। তাই কম দক্ষ ক্যাপটিভ কেন্দ্রের বদলে গ্যাস বেশি দক্ষ কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে দেওয়া হলে একই পরিমাণ গ্যাসে বেশি বিদ্যুৎ পাওয়া যাবে। 2024-25 অর্থবছরে ক্যাপটিভ কেন্দ্রগুলোতে যে গ্যাস দেওয়া হয়েছে তা কম্বাইন্ড সাইকেল কেন্দ্রে ব্যবহার করা গেলে গ্যাস ভিত্তিক উৎপাদন প্রায় 40% বাড়ানো সম্ভব হবে। এতে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা ছাড়াই উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। বছরে এলএনজি আমদানি বাবদ অন্তত $500 মিলিয়ন বা 6000 কোটি টাকা বেঁচে যাবে। ইন্টারিম সরকার চাইলেই 6 মাসের মধ্যে অতিরিক্ত 2000 মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা তা করে নাই। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সফরের সময় সৌর বিদ্যুতে বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েছিল। দুই দেশের মালিকানায় G2G ভিত্তিতে তখন একটি কোম্পানিও গঠন করা হয়। সেই কোম্পানির হাতে দেওয়া হয় 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা। আর এই 3000 মেগাওয়াটের জন্য তখন চীন সরকার প্রায় $3.5 বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছিল। এই G2Gর ভিত্তিতে চীনা সরকার ইতিমধ্যে 130 মেগাওয়াটের মতো সৌর বিদ্যুৎ গ্রিডেও সরবরাহ করা শুরু করেছে।
কিন্তু ইন্টারিম সরকার এসেই ক্ষমতায় তারা চীনা এই G2G চুক্তিটা বাতিল করে দেয়। এর ফলে একটা বড় রকমের ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। যদি এই সরকার চায় তাহলে খুব কম সময়ের মধ্যেই এই G2G চুক্তিটা পুনর্বহাল করেই এর মাধ্যমে বড় রকমের সৌরবিদ্যুৎ কিন্তু উৎপাদনে যেতে পারে। এর ফলে দিনের বেলায় প্রায় ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ খুব কম সময়ের মধ্যে উৎপাদন করা যাবে। দ্রুত বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য কাপ্তাই লেকের ৭৫০ বর্গ কিলোমিটার এলাকার মাত্র ১% জায়গায় যদি কেন্দ্র নির্মাণ করা যায় তাহলে সেখান থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। আবার পায়রা বন্দরে প্রায় ১,০০০ একর জমি ফাঁকা রয়েছে। এই জমিটি তখন চীনা সরকারের G2G ভিত্তিতে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও আর হয়নি। এখান থেকে কিন্তু অনায়াসেই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। পদ্মা সেতু ২ পার থেকে খুব কম সময়ের মধ্যেই ৪০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। G2G চুক্তি অনুযায়ী এই প্রকল্প দেবে চীনা বা অন্য কোনো সরকারের সাথে যদি G2G ভিত্তিতে এগুলো করা যায় তাহলে কিন্তু কম সময়ে দরপত্রকে এড়িয়েই সৌর বিদ্যুৎ উৎপাদনে আনা সম্ভব। এই সরকার আরও যেদিকে চোখ দেওয়া উচিত সেটি হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং। বর্তমানে সমুদ্র থেকে বড় জাহাজে আসা পরিশোধিত অপরিশোধিত তেল ছোট লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এরপর পাইপলাইনের মাধ্যমে তা ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হয়। এই ব্যবস্থা লাইটার জাহাজের ভাড়া দিতে হয়, তেল চুরির ঝুঁকিও থাকে। এই সমস্যা কমাতে সরাসরি মাদার ভেসেল থেকে তেল খালাসের একটি প্রকল্প নেওয়া হয়েছিল। প্রকল্পটি কাজও শেষ হয়েছে। প্রকল্পটি পরীক্ষামূলক ২০২৩ সালে একবার চালু হয়েছিল, কিন্তু এই প্রকল্পটি কিন্তু একদম পুরোপুরি বসে আছে। এই ব্যবস্থায় মাদার ভেসেল থেকে সরাসরি সমুদ্রের তলদেশের পাইপলাইনে তেল মাতারবাড়ি স্টোরেজ ট্যাঙ্কে যাবে। সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের রিফাইনারি ও ঢাকায় তেল পাঠানো হবে। জাহাজ থেকে সরাসরি তেল খালাসের এই ব্যবস্থাকে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা SPM বলা হয়। প্রকল্পটি ২০২৩ সালে পরীক্ষামূলক চালু হয়েছিল, কিন্তু বাণিজ্যিকভাবে এখনও চালু হয়নি। এটি দ্রুত বাণিজ্যিকভাবে চালু করা দরকার। এতে তেল খালাসের বড় ব্যয় কমবে, একই সঙ্গে তেল তৈরির ঝুঁকিও কমানো সম্ভব হবে। সবার আগে দরকার জনগণের সার্বভৌমত্ব শক্তি প্রয়োগ করা, আন্তর্জাতিক মিত্র হিসেবে দ্রুত কোনো ব্লকে ঢুকে না পড়া। আমাদের দরকার বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা এবং সেই সব দেশের কথা মাথায় রাখা দরকার যারা কথা বলে বেশি, খবরদারিত্ব বেশি দেখাবে কিন্তু বিনিয়োগ করবে কম। তাদের থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের ভূ অঞ্চল বঙ্গোপসাগর অবস্থানগত কারণে আঞ্চলিক পরাশক্তি বিশ্ব পরাশক্তির গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে পরিণত হয়েছে। আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো পরাশক্তির কাছে এমন কোনো সম্পর্ক চুক্তি করে গড়ে তুলতে পারি না যা আমাদের দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এসব মাথায় রেখে আমাদের অভ্যন্তরীণ গ্যাস উত্তোলনে জোর দিলে জ্বালানি নিরাপত্তা বলয় গড়ে তোলা সম্ভব, আর তখন আমাদের দেশে লোডশেডিং মুক্ত হবে।